আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছে সাইদ মল্লিক। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ছাত্র রাজনীতি রাখা না রাখা নিয়ে উত্তাল বুয়েট। সংবিধান বিরোধী আখ্যা দিয়ে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু রাখার দাবিতে শহীদ মিনারে ছাত্রলীগের সমাবেশ। বুয়েটের জঙ্গিবাদের কোনো তথ্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানও দখল করতে চায়, মন্তব্য বিএনপি নেতাদের। ঈদ উল ফিতরের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সোমবার প্রস্তাব উঠবে মন্ত্রিসভার বৈঠকে। আবারও কমল জ্বালানি তেলের দাম। ডিজেল ও কেরোসিনের দাম 2 টাকা 25 পয়সা কমিয়ে লিটার প্রতি দাম 106 টাকা নির্ধারণ। কেনাকাটায় সরগরম বঙ্গবাজার সহ রাজধানীর বিভিন্ন মার্কেট। ভিড় বাড়ছে শিশু কিশোর সহ সব বয়সী মানুষের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ক্যাম্পাসে রাজনীতি চালুর চেষ্টা পুরোপুরি বন্ধ সহ 6 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। এখন শুনশান নীরবতা ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এলাকায় দেখা যায়নি কোনো শিক্ষার্থীকে, তবে অফিসে নিয়মিত কার্যক্রম চলছে। এর আগে 28 মার্চ রাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের প্রবেশকে ঘিরে পরদিন দুপুর থেকে 6 দফা দাবিতে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের কর্মসূচি হিসেবে শনিবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এদিকে বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসাংবিধানিক এবং মৌলিক অধিকার পরিপন্থী ও শিক্ষা বিরোধী সিদ্ধান্ত বলে আখ্যা দিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। একই সঙ্গে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিও জানিয়েছে সংগঠনটি। কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সমাবেশের কর্মসূচিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন। ছাত্র রাজনীতি বন্ধ করার নামে জঙ্গিবাদের কারখানা তৈরি করা হবে। বুয়েটের বিরুদ্ধে এমন ধরনের তথ্য পাওয়া গেলে সরকার অ্যাকশনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন, গণতান্ত্রিক সরকারের সময়ে বুয়েটের মতো একটি প্রতিষ্ঠানে অগণতান্ত্রিক চর্চা করার সুযোগ দেওয়া ঠিক হচ্ছে না। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বৈঠক করে দলের কেন্দ্রীয় কমিটি। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কোনো প্রার্থীর পক্ষে সমর্থন না দিতে এমপি মন্ত্রীদের নির্দেশনা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সামনে উপজেলা নির্বাচন, নেত্রীর নির্দেশনা আপনারা জানেন, প্রস্তাবনা ছিল এই ইলেকশনে কোনো প্রার্থী দেয় না দেওয়া, দলীয় প্রতীক, সেটা নেত্রী সেভাবে এগোচ্ছে। কাজে আপনাদেরকে খুব দায়িত্বশীল আচরণ করতে হবে। বুয়েটের উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। আমরা খতিয়ে দেখছি, ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে একটা অপরাজনীতি জঙ্গিবাদের সেই কারখানা রূপান্তরিত করা হবে, পরিণত করা হবে। এটা যাতে না হয় আমরা তদন্ত করে দেখছি। এ ধরনের কিছু পাওয়া গেলে সরকারকে অ্যাকশনে যেতে হবে। এদিকে পল্টনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থানকারীদের মতাদর্শ নিয়ে প্রশ্ন তোলেন আফামা বাহাউদ্দিন নাসিম। সকল ছাত্র ছাত্রীদেরকে গণতান্ত্রিক চর্চা করার, উন্মুক্ত চিন্তা করার সুযোগ দিতে হবে। এই সুযোগকে কেউ যদি কোনো কায়দায় কুক্ষিগত করার চেষ্টা করে সেটা হবে বেআইনি, সেটা হবে অগণতান্ত্রিক। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সরকারি দলের ক্যাডাররা বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানও দখল করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইফতার মাহফিলে তিনি এই অভিযোগ করেন। ইউসুফ আলীর রিপোর্ট। এই
ইফতার মাহফিল। রাজধানীর একটি হোটেলে পিপলস পার্টি ও গণফোরামের ইফতার মাহফিলে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুটা বলা যেতে পারে। এ সময় তিনি বলেন, সরকারের দুঃশাসনে জনগণ সুশাসন খুঁজে পায় না। আপনারা আজকেও দেখেছেন যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটা গৌরবময় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানও এখন সরকারি দলের ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা মিছিল করে জোর করে সেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তারা সেটাকে ধ্বংস করতে চায়। সব বিশ্ববিদ্যালয়ে তারা এটা করেছে প্রায়, এবং শিক্ষা ব্যবস্থাকে প্রায় একেবারে তলানিতে নিয়ে এসেছে। এদিকে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফাকে তার উত্তরার বাসায় দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, মানুষের মনে আতঙ্ক তৈরি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। সরকার তো সারা দেশকে টেরোরাইজ করে ফেলেছে, মানুষের মনে ত্রাস সৃষ্টি করে, মানুষকে ভয়ভীতি দেখে, মানুষকে টেরোরাইজ করে তারা যেন এই সরকারের বিরুদ্ধে মুখটি পর্যন্ত না খোলে। সরকার যা জুলুম করবে, যা কিছু করবে, সেটা সবাইকে মেনে নিতে হবে। এটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে হতে পারে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। কোরিয়াতে হতে পারে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে 11 সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক তাঁর চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। বিএনপি চেয়ারপারসনের শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়। ঈদ উল ফিতরের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, কমিটির সুপারিশ সোমবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। বৈঠকে গুজব ও সাইবার ক্রাইম রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্তৃপক্ষকে সরকার চিঠি দেবে বলেও জানান মন্ত্রী। এছাড়া শ্রমিকদের বেতন ভাতা সময়মতো পরিশোধের জন্য প্রয়োজনে বেশি সময় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্তের কথাও জানান কমিটির সভাপতি। ছুটির আওতায় আনা যায় কিনা সেটা একটা সুপারিশ মন্ত্রী পরিষদে যাবে। আগামীকাল মন্ত্রী পরিষদের মিটিং আছে, সেই মিটিংয়ে এই কমিটির একটা সুপারিশ যাবে। গণমাধ্যমকে দেশের ইতিবাচক দিক বহির্বিশ্বে তুলে ধরতে হবে। দেশকে নেতিবাচকভাবে উপস্থাপনে কোনো কৃতিত্ব নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরাম আয়োজিত বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ নিয়ে কোনো নেতিবাচক খবর আন্তর্জাতিক গণমাধ্যমের চেয়ে কয়েক গুণ বড় করে প্রকাশ করে দেশের গণমাধ্যম। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। কোনো নেতিবাচক সংবাদ যদি কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়, সেটি আন্তর্জাতিক গণমাধ্যমে যত কলবরে প্রকাশিত হয়েছে তার চেয়ে 4 গুণ কলবরে আমাদের দেশে প্রকাশ করে। ক্রমাগতভাবে যখন দেশে কিংবা বিদেশে যেখানেই হোক না কেন নেগেটিভ নিউজ হয়, সেটির একটি বহুমাত্রিক নেগেটিভ ইম্প্যাক্ট আছে। দেশের বাজারে আবারও জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন বিধি অনুযায়ী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নতুন এই মূল্য নির্ধারণ করেছে মন্ত্রণালয়। সোমবার 1 এপ্রিল থেকে এ দাম কার্যকর হবে। রোববার জারি করা এক প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, ডিজেল ও কেরোসিনের দাম 2 টাকা 25 পয়সা কমিয়ে লিটার প্রতি 106 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম। এবার ঈদ বাজারের খবর। ঈদের কেনাকাটায় সরগরম হয়ে উঠেছে গুলিস্তান, বঙ্গবাজার সহ রাজধানীর বিভিন্ন হকার্স মার্কেট। বিশেষ করে শিশু, কিশোর সহ সব বয়সী মানুষের জন্য জামা, জুতো, প্রসাধনী সামগ্রী কম দামে কিনতে ছোটখাটো দোকানে ক্রেতাদের ভিড় বেশি। মহিবুল কাদেরের রিপোর্ট। ঈদের আর মাত্র কদিন বাকি। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জমে উঠেছে রাজধানীর ঈদের বাজার। নিম্ন আয়, নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো তাদের সাধ্যের সঙ্গতির উপর নির্ভর করে ঈদ কেনাকাটা করেন।
পরিবার পরিজনের জন্য নতুন জামা কাপড় কিনতে ছোট বড় মার্কেট, বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট, শপিং মলে ভিড় করছেন সাধারণ মানুষ। স্বল্প দামে পছন্দের পোশাক কিনতে এবার ভিড় বাড়ছে বঙ্গবাজার, গুলিস্তানের মতো মার্কেটে। ছেলের জন্য গেঞ্জি, প্যান্ট, পাঞ্জাবি এগুলো কিনবো, দেখতে আসছি। বন্ধু ফ্যামিলির জন্য এখানে কেনাকাটা বেস্ট। ভালো কাপড় নিলে বেশি দাম পড়তেছে, নর্মাল দাম পড়তেছে। আপুর জন্য 3 পিস কিনছে, ওর জন্য জামা কিনছে, আর আমি দেখতেছি। বিক্রেতারা বলছেন রমজানের শেষ দশকেই আরো জমজমাট হবে বেচাকেনা। রোজা শেষ সময়ে গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় আরো বাড়বে বলে প্রত্যাশা করছেন তারা। নিম্নবিত্ত থেকে আরম্ভ করে সর্বোচ্চ ধরনের কাস্টমারগুলো আসে, প্রফিট কম করি, সেল বেশি করি। বরাবর প্রত্যেক বছর থেকে বছর বেচাকেনা একটু কম, কিছু কাস্টমার বাড়তে পারে, দেখা গেছে শুক্রবার শনিবার এরকম, এছাড়া বেচাকেনা খুব কম। গুলিস্তানের ফুটপাতে ছোট চকি ও ভ্যানে পাঞ্জাবি পায়জামা, শার্ট প্যান্ট, টি শার্ট, জুতো, ছোট বাচ্চাদের কাপড় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আশেপাশের মার্কেটে পাঞ্জাবি পায়জামা পাইকারি ও খুচরা বিক্রি করতে দেখা যায়। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা। কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাব ও উদাসীনতায় অকার্যকর একটি সংস্থায় পরিণত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, BFDC। এছাড়া ভালো গল্পের জমজমাট চলচ্চিত্র তেমন তৈরি হচ্ছে না বলে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শকরা। ফলে চলচ্চিত্র নির্মাণ থেকে লগ্নিকারকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে মনে করছেন নির্মাতারা। প্রযোজকরা মনে করেন দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও বিকাশে কার্যকরী পদক্ষেপ নিতে হবে সরকারকে। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। একটা সময় এফডিসির যেসব আঙিনা শিল্পী কলাকুশলীদের পদচারণায় ছিল মুখরিত, এখন সেসব স্থানে বিরাজ করছে শুনশান নীরবতা। শুধু তাই নয়, এফডিসির প্রতিটা ফ্লোর, ঝর্ণা স্পট, এমনকি মান্না ডিজিটাল কমপ্লেক্সও ছিল শুটিংয়ের জন্য যথার্থ স্থান। কালের বিবর্তনে সেই স্থানটি এখন পড়ে আছে ময়লা আবর্জনায় ঘেরা। অরক্ষিত অবস্থায় পড়ে থাকা এফডিসির আঙিনা যেন পরিণত হয়েছে সবার আড্ডার কেন্দ্রের স্থল। কেপিআইভুক্ত এরিয়ায় প্রবেশের ক্ষেত্রে এখন আর কারো বাধা না থাকায় এফডিসি যেন এখন সবার। এই শিল্পের প্রতি সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই, তাই শুটিং দেখতে এসে এফডিসির বেহাল দশায় হতবাক কেউ কেউ। প্রত্যেকটা স্পট, প্রত্যেকটা প্লেস পরিত্যক্ত হয়ে আছে, অথচ এই প্লেসগুলোতে একটা সময় দেখা গেছে অনেক লাইট, ক্যামেরা, অ্যাকশন, অনেক কিছু হইতো। নির্মাতারা বলছেন কেবলমাত্র কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকার কারণে চলচ্চিত্র শিল্পের আজ এই দুরবস্থা। শূন্য একটা জায়গায় আর্টিস্ট নাই, একজন ভালো মিউজিক ডাইরেক্টর নাই, একজন ভালো স্ক্রিপ্ট রাইটার নাই, কিচ্ছু নাই। এফডিসি নোংরা একটা ডাস্টবিন। এফডিসিতে কোনো পার্টি কেন আসবে, এটার কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। এই কারণে আজকে এই দুর্ভিক্ষ, এই হাহাকার। এফডিসিকে কেন্দ্র করে চলচ্চিত্রকে ভাবি তারা আমরা একটা ভুল করছি। বাইরে অনেক কম খরচা করতে পারে বলে এফডিসিতে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বুয়েটে 1962 সালের পাকিস্তানি অধ্যাদেশ বাতিল করতে হবে জানিয়ে ধর্মভিত্তিক রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকের সময় আটক 34 জন শিবির ক্যাডারকে বুয়েট থেকে দ্রুত স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক আইনগত শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তারা এ দাবি জানান। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন আইন প্রণয়ন করে বুয়েট পরিচালনা করার দাবিও জানান তারা। মহাসড়কের দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার মানিকসহ মা মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম পলাতক আসামিকে আটক করেছে র্যাব। রোববার রাজধানীর টিকাটুলিতে র্যাব 3 কার্যালয়ের সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্থাটির অধিনায়ক আরিফ মহিউদ্দিন আহমেদ। ডাকাত সর্দার মানিককে গ্রেফতারের ফলে ঈদ সড়ক মহাসড়কে চলাচলকারী যাত্রীরা অনেকটাই নিরাপদ থাকবে বলে মনে করে র্যাব। হাসান জাকিরের রিপোর্ট। গ্রেপ্তার দুজনের একজন ডাকাত সর্দার মানিক, অপরজন ধর্ষক বলে দাবি র্যাবের। পটুয়াখালী ও বরগুনা জেলার সড়ক মহাসড়কে সশস্ত্র ডাকাতির অভিযোগে ডজন খানেক মামলা দায়ের করা হয় সাইদুর রহমান মানিকের বিরুদ্ধে। ডাকাতের ড্রাইভার হেল্পার মাইরে ফেলায়, মালামাল নিয়ে যায়, গাড়ির চাকা খুলে নিয়ে যায়। ওই সমস্ত জায়গায় যখন মনে হয় গাড়িওয়ালারা মনে হয় একটু যানজটে পড়তেছে, ওই টাইমটাই ওরা ব্যবহার করতেছে। পরে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বেশ কয়েক বছর যাবৎ সে পলাতক ছিল। তার দেয়া তথ্য মতে সে বরগুনা এবং পটুয়াখালীতে যে আঞ্চলিক মহাসড়কগুলো রয়েছে, সে আঞ্চলিক মহাসড়কগুলোতে ডাকাতি করার
যে নেতৃত্ব প্রদান সেটা সে ফোনে ফোনে করত। এ সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকায় মা মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সালাউদ্দিনকে সিদ্ধিরগঞ্জের ভুইগড় এলাকা থেকে গ্রেপ্তারের বিষয়টিও জানান অধিনায়ক আরিফ মহিউদ্দিন আহমেদ। মা এবং মেয়েকে একসাথে বেঁধে গণধর্ষণ করে যা করেছে এই অপরাধের দায়ে অভিযুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সালাউদ্দিন যে মূল পরিকল্পনাকারী, এই সালাউদ্দিনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সালাউদ্দিন সহ ধর্ষকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় 2023 সালে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সামাজিক অবক্ষয়, এই অবক্ষয় রোধেও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এই সমস্ত আসামিদেরকে আইনের আওতায় আনার মধ্য দিয়ে। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে প্রাক বাজেট বৈঠকে কথা জানান তিনি। মন্ত্রী বলেন, যারা দেশকে শ্রীলঙ্কা হবে বলে ভেবেছিল তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। দেশে নিত্যপণ্যের সরবরাহে কোনো ঘাটতি নেই জানিয়ে মুক্তবাজার অর্থনীতির কারণেই জিনিসপত্রের দাম কখনো বাড়ে আবার কখনো কমে বলে জানান অর্থমন্ত্রী। বললাম এআইআইবি ব্যাংকের তাদের পর্যালোচনা, তারা কি করছে। আমাদের তো কোনো সংকট তো নেই। যেটা বলেছিল আমাদের প্রতিপক্ষ যে এই তো হলো বলে, আর শ্রীলঙ্কা হয়ে গেল, হলো শ্রীলঙ্কা হয়েছে। যতদিন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর আইডিইবি ভবনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন আদর্শে বলিয়ান হয়ে নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশের মানুষ আজকে বিশ্বাস করে যতদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে থাকবে ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্ন আজকে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আজকে সফল হচ্ছে। সেই জন্যই তো আমরা আজকে মাথা উঁচু করে বলতে পারি আমরা বাংলাদেশের মানুষ। প্রবাস সংবাদ। মালয়েশিয়ায় জমে উঠেছে বাংলাদেশি ইফতার বাজার। বিদেশের মাটিতে দেশি স্বাদের ইফতার পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা, তবে দাম নিয়ে কেউ কেউ প্রকাশ করেছেন অসন্তোষ। প্রতিনিধি আশরাফুল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। দেশের বাইরে বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়ায় 5 লাখেরও বেশি কর্মী কাজ করছে। মালয়েশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও পোশাক, খাদ্য ও সংস্কৃতিতে বাংলাদেশিদের সাথে বিপুল পার্থক্য। তাই রমজানে দেশি ইফতারের চাহিদা প্রবাসীদের মাঝে ব্যাপক। প্রবাসীদের পাশাপাশি স্থানীয় নাগরিকদের চাহিদার কথা ভেবে কুয়ালালামপুরের বুকিত বিনতাঙ্গে প্রতিষ্ঠা হয়েছে বেশ কিছু বাংলাদেশি রেস্টুরেন্ট। রমজানে ইফতারকে উপলক্ষ করে এসব রেস্টুরেন্টগুলোই বিক্রি হচ্ছে বাংলাদেশি ইফতারের আয়োজন। প্রবাসী নাগরিকদের পাশাপাশি মালয়েশিয়ার নাগরিকরাও উপভোগ করছে এসব মুখরোচক খাবার। খাবারগুলো খুবই মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত। রমজান মাসের উপলক্ষে আমরা বিশেষ কিছু আয়োজন এখানে করে থাকি। পুরান ঢাকার ঐতিহ্য যেমন খাবারগুলো আমাদের এখানে থাকে। অনেক সময় মালয়েশিয়ান কোনো ইফতারিতে যদি যাই, ইফতারি করার পরেও আমরা ইফতারের পরে অন্তত বাংলাদেশের খাবার খাই। দেশি খাবারে স্বস্তি পেলেও দাম নিয়ে কিছুটা অসন্তুষ্ট প্রবাসী বাংলাদেশিরা। অবশ্য ব্যবসায়ীদের দাবি, নিয়মিত এসব পণ্যের দাম বাড়তি বলেই তারা বাধ্য হয়ে খাবারের দাম বাড়ায়। এখানে সমস্ত বাংলাদেশিরা ভিড় জমায়। এখানে বাংলাদেশি যে সুস্বাদু যে ইফতার, এখানে সবই পাওয়া যায় ইনশাল্লাহ। সারাদিন রোজা থাকার পরে আসলে আমরা বাংলাদেশ স্বাদটা, ঐতিহ্যবাহী যে স্বাদটা, সেই স্বাদটা আমরা এখানে এসে পাই। রমজান না হলেও সারা বছরই ব্যস্ত থাকে বুকিত বিনতাঙ্গের এসব বাংলাদেশি রেস্টুরেন্টগুলো। প্রবাসে বাংলার স্বাদ দিয়ে দেশের সুনাম ছড়িয়ে দেয় অন্য দেশের নাগরিকদের কাছে। ইলিয়াস কমল, মাই টিভি। মালয়েশিয়া যুব দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, শনিবার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং পিঠাঘরে এ উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল হয়। মালয়েশিয়া যুব দলের সহসভাপতি মঞ্জু খাঁর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক বাদুল কারার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বদলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন রমজান আলী। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন যুবনেতা মোহাম্মদ জসিমউদ্দিন, নূরে সিদ্দিকী সুমন, জাহাঙ্গীর হাওলাদার, ইসহাক সরকার।
পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে কুয়েত ইসলামী আন্দোলন বাংলাদেশ। কুয়েত প্রতিনিধি আল আমিন রানা জানান, কুয়েত সিটির একটি অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি শাহেখ আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক আবু বকরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলাম প্রেজেন্টেশন কমিটি আইপিসি কুয়েত শাখার প্রধান উপদেষ্টা শাহেখ আইয়ুব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমদাদুল্লাহ বেলালি, ইসমাইল জহিরুল ইসলাম, আব্দুর রহমান জামি। পরে মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সভা ও ইফতার মাহফিল হয়েছে। প্রতিনিধি বাদল পাল জানান, শনিবার প্যারিসের একটি অভিজাত হলে কর্মী সভা ও ইফতারের আয়োজন করে ফ্রান্স স্বেচ্ছাসেবক দল। আহ্বায়ক গোলাম মাহমুদ আজমের সভাপতিত্বে ও সদস্য সচিব এম আলী চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি SM জিলানি। প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক নাজবুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শাখার ড্যাবের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম, আরাফাত রহমান কোকো, স্মৃতি সংসদ কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মির্জা মাজহারুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ ইউথ ক্লাব বাহরাইন আয়োজিত BYC ট্যালেন্ট হান্ট 2024 এর কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। মুস্তাফিজ মাসুমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমিন মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের লেবার কাউন্সিলর জনাব মাহফুজুর রহমান। অনুষ্ঠান শেষে সকল বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ইমন মোজাম্মেল কিং, ফয়েজ আহমেদ, রহমতুল্লাহ, মহসিন খান, রফিক আদনান। ঝুঁকিহীন লাভজনক বিনিয়োগে গঠনতন্ত্রের 2টি উপধারায় সংশোধনী এনেছে BCB। রাজধানীর একটি 5 তারকা হোটেলে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সংশোধনী অনুমোদন দেওয়া হয়। এর ফলে ঝুঁকিহীন বিনিয়োগে আর বাধা রইল না ক্রিকেট বোর্ডের। এছাড়া চলতি অর্থবছরের বাজেটও অনুমোদন দেওয়া হয় সাধারণ সভায়। SM আরিফের রিপোর্ট। আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে গঠনতন্ত্রে সংশোধনী এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রাজধানীর একটি 5 তারকা হোটেলে বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্রের 6 অনুচ্ছেদের 2টি উপধারায় সংশোধনী অনুমোদন দেওয়া হয়। ভবিষ্যতে টেলিভিশন চ্যানেলের পাশাপাশি সামাজিক ক্লাব বা ট্রাস্ট খোলার পরিকল্পনা রয়েছে BCBর। গঠনতন্ত্রের সংশোধনীর মাধ্যমে এ বিষয়ে এখন আর কোনো বাধা রইল না। তাছাড়া পরিচালনা পর্ষদ চাইলেই FDR সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবে বোর্ড। পার্টনার্স আছে, মিডিয়া পার্টনার্স বা স্পন্সর আছে, তারা যদি কেউ কোনোটা দেখাতে চায় আমরা খুশি করে তাদেরকে দিতে চাই। এগুলো দেয়ার আমার ফার্স্ট প্রায়োরিটি, আমি আরেকবার বলে রাখছি। কারণ ওখানে তো আমি পয়সা পাবো, দিবে না কেন BCB? কেউ যদি না দেখাতে চায় বা না দেখায় বা না দেখাতে পারে, তখন আমাদের কাছে একটা অল্টারনেটিভ থাকলো, আমরা ওই খেলাটা দেখাতে চাই। ওই অপশনগুলো রাখার জন্য আমরা একটা টিভি চ্যানেল নিতে চাচ্ছি। গঠনতন্ত্রের সংশোধনী ছাড়াও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সাধারণ সভায়। অনুমোদন দেয়া হয়েছে চলতি অর্থ বছরের বাজেট। 1 জুলাই 2023 থেকে 30 জুন 24 পর্যন্ত বাজেট অনুমোদিত হয়, যার মোট সম্ভাব্য আয় হচ্ছে 446 কোটি টাকা এবং মোট সম্ভাব্য ব্যয় হচ্ছে 407 কোটি টাকা। আয় একই রকম আছে, কিন্তু ব্যয় কি হারে বেড়ে গেছে। সো আমাদের এই যে সেভিংসটা হতো, এখন আর সেটা সেভিংস তো হবে না, সামনে কি হবে না এটা নিয়ে দুশ্চিন্তায় আছি। বার্ষিক সাধারণ সভায় বোর্ডের নতুন অডিটর নিয়োগ এবং আঞ্চলিক ক্রিকেট কাঠামো নিয়েও আলোচনা হয়েছে বলে জানান BCB সভাপতি নাজমুল হাসান পাপন। যতদিন পর্যন্ত আমরা সন্তুষ্ট না হব যে তারা ইন্ডিপেন্ডেন্টলি চালাতে পারবে, ততদিন না। আমরা যে 20 লাখ টাকা দিচ্ছি এটা তো টেস্ট কেস বেসিস, আমি দেখতে হবে কিভাবে খরচ হয়। SM আরিফ, MyTV, ঢাকা। স্পোর্টস অ্যারাউন্ড। ফুটবলে টানা 1 বছর অপরাজিত থাকার কীর্তি করেছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। এই সময় তিনি জাতীয় ও ক্লাব ফুটবল মিলিয়ে মোট 61টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েন। এই অজেয় থাকার যাত্রাপথে 6টি শিরোপা জেতেন রদ্রি। SM আরিফের আরও একটি রিপোর্ট। দলীয় খেলা ফুটবল, তবে নানা কীর্তি গড়ে খেলোয়াড়রা কখনো কখনো দলের ঊর্ধ্বে উঠে যান। স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি তেমনই একজন।
ম্যানচেস্টার সিটির এই ফুটবলার টানা 1 বছরেরও বেশি সময় ধরে রয়েছেন অপরাজিত। সবশেষ গত বছরের 28 মার্চ ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের সাথে হারে স্পেন। ওই দিনের পর থেকে এখন পর্যন্ত জাতীয় কিংবা ক্লাবের হয়ে খেলা একটি ম্যাচেও হারেননি স্প্যানিশ এই তারকা। এই সময়ে রদ্রি খেলেছেন 61টি ম্যাচ, জাতীয় দল ও ক্লাবের হয়ে জয় দেখেছেন 48 ম্যাচে, বাকি 13টি ম্যাচ ড্র হয়। সময়ের হিসেবে তিনি 5000 মিনিটেরও বেশি সময় মাঠে থেকে অপরাজিত রয়েছেন। সবশেষ 26 মার্চ ব্রাজিলের সাথে ড্র করে স্পেন। ওই ম্যাচের মধ্য দিয়ে 1 বছর অপরাজিত থাকার কীর্তি গড়েন 27 বছর বয়সী এই মিডফিল্ডার। এই অজেয় থাকার যাত্রাপথে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে 6টি শিরোপা জেতেন রদ্রি। ম্যান সিটির হয়ে জেতেন ট্রেবল, জিতেছেন সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। এছাড়া স্পেনের হয়ে জেতেন উয়েফা নেশনস লিগ, যা ছিল দেশটির 11 বছরের পর প্রথম শিরোপার স্বাদ। SM আরিফ, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ছাত্র রাজনীতি রাখা না রাখা নিয়ে উত্তাল বুয়েটে সংবিধান বিরোধী আখ্যা দিয়ে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু রাখার দাবিতে শহীদ মিনারে ছাত্রলীগের সমাবেশ। বুয়েটে জঙ্গিবাদের কোনো তথ্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানও দখল করতে চায়, মন্তব্য বিএনপি নেতাদের। ঈদ উল ফিতরের ছুটি 1 দিন বাড়ানোর সুপারিশ করেছে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সোমবার প্রস্তাব উঠবে মন্ত্রিসভার বৈঠকে। আবারও কমল জ্বালানি তেলের দাম। ডিজেল ও কেরোসিনের দাম 2 টাকা 25 পয়সা কমিয়ে লিটার প্রতি দাম 106 টাকা নির্ধারণ। কেনাকাটায় সরগরম বঙ্গবাজার সহ রাজধানীর বিভিন্ন মার্কেট। ভিড় বাড়ছে শিশু কিশোর সহ সব বয়সী মানুষের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা এবং facebook/mytv বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ রাত 12টা 30 মিনিটে দেখার মতো জানিয়ে বিদায় নিচ্ছি। সাইদ মল্লিক। আল্লাহ।